ভরকেন্দ্র চ্যাপ্টারের উপরে হচ্ছিল। ভরকেন্দ্র বলতে স্থিতিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক, ঠিক আছে, স্ট্যাটিক্স। সেখানে কোশ্চেন ছিল কি, আচ্ছা এরকম একটা কোশ্চেন ছিল, বৃত্তাকার প্লেট ছিল, তাই তো? বৃত্তাকার প্লেট ছিল, তার মধ্য থেকে এটা কেটে নেওয়া হয়েছে। এরকম ছিল বৃত্তাকার প্লেট, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাই তো? এর ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর, ব্যাসার্ধ ক্যাপিটাল আর। সেখান থেকে একটা বর্গক্ষেত্রাকার কেটে নেওয়া হয়েছে, মানে এইটা, এইটা কেটে নেওয়া হয়েছে। বলেছে অবশিষ্ট অংশের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কোথায় হবে। ব্যাস ঠিক আছে, অবশিষ্ট অংশের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে করব? প্রথমে আমাকে দেখতে হবে কি, যে পুরোটার, পুরো যখন বৃত্ত ছিল তার ক্ষেত্রফল কত ছিল? পাই আর স্কোয়ার। পুরো বৃত্ত যখন ছিল তার ক্ষেত্রফল ছিল কত? পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবং তার ভর কত? সিগমা পাই আর স্কোয়ার। সিগমা ভর হচ্ছে কত? সিগমা পাই আর স্কোয়ার। কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা কেটেছি তার ক্ষেত্রফল বার করতে হবে। যেটা কেটেছি না, সেই কাটা পাটটার ক্ষেত্রফল কিভাবে বার করব? কাটা পাট হচ্ছে কি একটা বর্গক্ষেত্র, তাই না? কাটা পাটটা হচ্ছে কি একটা বর্গক্ষেত্র। যে বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, নাকি না? এটা হচ্ছে বর্গক্ষেত্র। এই পাটটা আমি কেটে নিয়েছি, তাহলে বাদ বাকি আমার কাছে আছে কতটা পাট? এতটা পাট। এই পাটটার হচ্ছে ভরকেন্দ্র চেয়েছে, এই পাটটার ভরকেন্দ্র বার করতে বলেছে, ঠিক আছে? এতটাতে ভর আছে। তো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের হচ্ছে কি আছে এখানে? কর্ণ আছে, যেটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। হয়েছে? কি করে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আসবে? কর্ণ দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য। এক কাজ করি, একটা বর্গক্ষেত্র আমি আঁকছি যার বাহুর দৈর্ঘ্য কত? এ। এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে এর কর্ণ আমরা কিভাবে বার করবো? এটা হচ্ছে কি এর কর্ণ। কর্ণ বার করতে গেলে আমরা কি করব? সমকোণী ত্রিভুজের অতিভুজ, এইটা বার করতে বলেছে। তাহলে আমি যদি এইটাকে কর্ণ বলে নিই, এটা হচ্ছে ধরো আমি বলে নিচ্ছি কত? এইচ। তাহলে কি হবে? এইচ এ স্কোয়ার ইজ ইকালস টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার ইজ ইকালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে কত হচ্ছে? টু এ স্কোয়ার, টু এ স্কোয়ার। তাহলে এইচ কত হচ্ছে? রুট ওভার টু এ স্কোয়ার, মানে কত হচ্ছে? রুট টু এ, রুট টু এ। মানে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কি, তার বাহুর দৈর্ঘ্যর সঙ্গে রুট টু গুণ থাকবে। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণটা কত দেওয়া আছে? আর। এই বর্গক্ষেত্রের কর্ণটা কত দেওয়া আছে? আর। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এই বর্গক্ষেত্রটার, তাহলে কর্ণ কি হওয়া উচিত? এ রুট টু। কর্ণ আর সমান কত হবে? বাহুর দৈর্ঘ্য গুণিত হচ্ছে কত? রুট টু। তাহলে বাহুর দৈর্ঘ্য কি চলে আসছে? আর বাই রুট টু। বাহুর দৈর্ঘ্য কত চলে আসছে? আর বাই রুট টু। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহুর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত হবে? আর বাই রুট টু তার হোল স্কোয়ার, মানে কত হচ্ছে? আর বাই আর স্কোয়ার বাই টু, আর স্কোয়ার বাই টু। এটা হলো কি? এটা হলো বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের হচ্ছে কি ক্ষেত্রফল, তাই না? এটা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্রের ভর কত হবে? যদি বর্গাকার প্লেট যদি হয়, এটা বর্গাকার প্লেট যদি হতো, তাহলে তার ভর কত হতো? ভর কত হতো? ভর হতো কত? আর স্কোয়ার বাই টু ইন্টু সিগমা। সিগমা হচ্ছে কি ভরের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমরা এটা পেয়ে গেছি পুরো। এবারে আমাদেরকে কি জানতে হবে, যে যেটা বৃত্ত ছিল, বৃত্তাকার প্লেট যেটা ছিল, তার ভর কোথায় থাকে? কেন্দ্রে। তার মানে কেন্দ্রে যে ভরটা আছে কত? সেটা সিগমা পাই আর স্কোয়ার, যার স্থানাঙ্ক কত? 0,0। যার স্থানাঙ্ক কত? 0,0। আর এই বর্গক্ষেত্রটার, যেটা বর্গাকার প্লেট, তার ভর কেন্দ্র কোথায় হবে? একদম মাঝে। মাঝে মানে কি? এতটা পর্যন্ত কত? আর। এতটা এখান থেকে এতটা কত হচ্ছে? আর। তাহলে অর্ধেক যদি যাই কত হবে? আর বাই টু।
তাহলে স্থানাঙ্ক কত হওয়া উচিত, r/2, 0, r/2, 0। এটা হচ্ছে কি যে বর্গাকার প্লেটটা কেটে নিয়েছি তার হচ্ছে কি স্থানাঙ্ক r/2, 0। তাহলে এখানে একটা ভর থাকবে, এখানে একটা ভর থাকবে, সেই ভরটা কত, সেই ভরটা হচ্ছে কত না r²/2 ইন্টু সিগমা, যার স্থানাঙ্ক কত r/2, 0। তাহলে আমার কাছে পুরো কোশ্চেনটা কি দাঁড়িয়ে গেল, এটা আর লিখছি না। আমার কাছে পুরো কোশ্চেনটা দাঁড়িয়ে গেল কি যে পুরো কোশ্চেনটা দাঁড়িয়ে গেল যে এই বর্গাকার প্লেটটা কেটে নেওয়ার পরে ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমি যখন বার করতে যাব তাহলে কি হবে, এইটার থেকে এটা বাদ দিতে হবে, তাই না, কেটে বাদ দিয়ে দিয়েছে, তাহলে এটা থেকে এটা কেটে বাদ দিতে হবে। তাহলে উত্তরে কি রকম আসবে বল, বৃত্তাকার প্লেট থেকে বর্গাকার প্লেট কেটে নিয়েছে, তাহলে উত্তরে কি আসবে, উত্তরে কি আসবে এক্স, কাটা পাটের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি আসবে এক্স সিওএম, এগুলো টোকা হয়ে গেছে, এগুলো টোকা হয়ে গেছে। এক্স সিওএম কিভাবে আসবে না, বর্গক্ষেত্রের হচ্ছে কেটে নিয়েছি, বর্গক্ষেত্রকার পার্টটা কেটে নিয়েছি বৃত্তাকার পার্ট থেকে, তাহলে কি হবে বৃত্তাকার পার্টের ভর কত σ πr², তার এক্স স্থানাঙ্ক কত 0, মাইনাস বর্গাকার প্লেটের ভর কত r²/2 σr²/2 ইন্টু তার স্থানাঙ্ক কত r/2, বাই নিচে হবে কত σ πR² মাইনাস σr²/2, মানে বৃত্তাকার প্লেটের ভর থেকে বর্গাকার পার্টটা বাদ দিয়ে দিলাম। তাহলে কি হবে এখানে, এটা তো পুরো জিরো, এটা পুরো জিরো, তাহলে সামনে একটা মাইনাস থাকবে, মাইনাস σr²/2, আরও একটা আছে r/2, ঠিক আছে r/2। আর নিচে কত আসবে, নিচে আসবে, নিচে আসবে কি লসাগু, লসাগুতে কত আসবে 2, 2 হলো লসাগু, 2 লসাগু হলো, তাহলে কত হবে 2 σ πR², 2 σ πR² মাইনাস σr², মাইনাস σr², এটা নিলাম। এবারে এখান থেকে আমরা কি করব না, মাইনাস σr² ইন্টু r/2 ইন্টু 2 এটা আছে, আমি এখান থেকে 2 ওপরে নিয়ে চলে যেতে পারি, আর নিচের এখান থেকে σr² কমন নিচ্ছি, নিলে কত হবে 2π, তাই না, এইগুলো থেকে σr² কমন নিলে কত হচ্ছে, এই যে σr² কমন নিলাম, থাকবে কত 2π মাইনাস 1, 2π মাইনাস 1। এখান থেকে কি কি কাটা যাচ্ছে দেখ, σr² কেটে গেল, তাই তো, একটা 2 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে কত না মাইনাস আর r/2 ইন্টু 2π মাইনাস 1, 2 ইন্টু কি হচ্ছে 2π মাইনাস 1। এটা হচ্ছে কি যে কেটে নেওয়ার পরে যেটা অবশিষ্ট অংশ আছে তার ভরকেন্দ্রের এক্স স্থানাঙ্ক, কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা পড়ে আছে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে এক্স স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্কটা কোন দিকে হবে বলতো, এই দিকে কোথাও না কোথাও হবে, কেন কি এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু, মাইনাস এক্স মানে কি এইদিকে কোথাও হবে। আচ্ছা ওয়াই সিওএম কত হবে, দেখেই বোঝা যাচ্ছে 0 হবে, কেন না এরও ওয়াই স্থানাঙ্ক 0, এরও ওয়াই স্থানাঙ্ক 0, তাহলে বৃত্তাকার প্লেটের ভর গুণিতক তার ওয়াই স্থানাঙ্ক মাইনাস বর্গাকার প্লেটের ভর গুণিতক তার হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক, বাই যাই করি না কেন কি আসবে 0ই আসবে, ঠিক আছে, তাহলে যা করি না কেন অ্যান্সার 0 আসবে ওয়াই এর ক্ষেত্রে। তাহলে এই কোশ্চেনটা ছিল, এটা হয়ে গেছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, তাহলে স্থানাঙ্ক হচ্ছে কত মাইনাস ওই এক্স স্থানাঙ্কটা ছিল আর ওয়াই স্থানাঙ্ক 0, ঠিক আছে। তারপরে কি আছে,
দেখি, আমি দেখে নিচ্ছি। এটা তো হয়ে গেছে। হুম। আচ্ছা, এইটা ছিল এখান থেকে। আচ্ছা, রিং দিয়েছিলাম আর হচ্ছে ডিস্ক দিয়েছিলাম। রিং আর ডিস্ক দিয়েছিলাম। হ্যাঁ, রিং আর ডিস্ক আর ব্যাসার্ধের। কি বলছে এই সাইডটা হচ্ছে কি ডিস্ক আছে, এটা পুরোটা হচ্ছে কি ডিস্ক, এটা হচ্ছে কি ডিস্ক আছে। হয়েছে। এর উপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে কি রিং আছে, এর উপরের পার্ট হচ্ছে কি রিং আছে, এটা এটা রিং আছে। তাহলে একটা অর্ধবৃত্তাকার, একটা হচ্ছে কি ঠিক আছে, একটা হচ্ছে কি হাফ ডিস্ক আছে, আর একটা হচ্ছে কি হাফ রিং আছে। এদের ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর বলা আছে ব্যাসার্ধ। তো এইখানে কি বলা আছে যে এই রিংয়ের ভরের রৈখিক ঘনত্ব কত, ল্যামডা। রিংয়ের ভরের রৈখিক ঘনত্ব কত, ল্যামডা। আর ডিস্কের ভরের তলমাত্রিক ঘনত্ব কত, সিগমা। ডিস্কের ভরের তলমাত্রিক ঘনত্ব কত হচ্ছে সিগমা। আমি করব কি, এরকম করে একটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে কি এক্স অক্ষ আমি টেনে নিলাম, ঠিক আছে। এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি টেনে নিয়েছি। বল, রিং রিংয়ের হচ্ছে রিংয়ের ক্ষেত্রে ভর কেন্দ্র কোথায় থাকবে। রিংয়ের যদি আমি এইটা যদি রিং বলি, এই রিংয়ের ব্যাসার্ধ কত, এই রিংয়ের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার ভর কেন্দ্র কত হবে, এই কেন্দ্র থেকে কত উচ্চতায়, কেন্দ্র থেকে কত উচ্চতায়, 2r/পাই। কত হচ্ছে, 2r/পাই। তাহলে এইখানে হবে এটা কত, 2r/পাই। সরি, এটা এটা হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক হবে, কারণ কি এটা ওয়াই অক্ষের উপরে পড়ছে। 0,2r/পাই, 0,2r/পাই হলো। কিন্তু কথা হচ্ছে যে রিংয়ের আমি ভর নেব কিভাবে, রিংয়ের ভর কত আসবে, একটা রিংয়ের মানে অর্ধ রিং। দেখ, ল্যামডা ল্যামডা হচ্ছে কি একক দৈর্ঘ্যে ভর। ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর, একক দৈর্ঘ্যের ভর। ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। তাহলে ল্যামডা যদি একক দৈর্ঘ্যের ভর হয়, তাহলে এই রিংটার ভর কত হবে। দেখ, পুরো যদি রিং হতো, তার দৈর্ঘ্য মানে কি, আমি যদি পুরো বৃত্ত নিই, এই বৃত্তের পরিধি কত হয়, 2πr। বৃত্তের পরিধি কত হয়, 2πr। যদি হাফ হয় তাহলে কত হবে, 2πr/2, মানে কত হবে, পাইয়া। মানে এই রিংটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত, পাইয়ার। তাহলে একক দৈর্ঘ্যে ভর ল্যামডা, তাহলে পাইয়ার দৈর্ঘ্যে ভর কত হবে, পাইয়ার দৈর্ঘ্যের ভর কত হবে, পাইয়ার ইন্টু ল্যামডা। একক দৈর্ঘ্যে ভর ল্যামডা, তাহলে 5 দৈর্ঘ্যে ভর কত হবে, 5 ইন্টু ল্যামডা। পাইয়ার দৈর্ঘ্যে ভর কত হবে, পাইয়ার ইন্টু ল্যামডা। তার মানে কি এই রিংটার মোট ভর কত, এই রিংটার ভর হচ্ছে কত না, পাইয়ার ইন্টু ল্যামডা। অ্যাকচুয়ালি আমরা যখন করি যে কোনো একটা রৈখিক বস্তুর ভর, তখন আমরা কীভাবে করি, ওই রৈখিক বস্তুটার দৈর্ঘ্য বার করি, তার সঙ্গে ওর ভরের হচ্ছে রৈখিক ঘনত্ব গুণ করে দিই। কোনো প্লেটের যখন ভর বার করি তখন আমরা কি করি, এই প্লেটটার ক্ষেত্রফল বার করি, আর ক্ষেত্রফল বার করে ক্ষেত্রফলের সঙ্গে ভরের তলমাত্রিক ঘনত্বটা সিগমাটা গুণ করে দিই। আর যখন সলিড বস্তু থাকে তার ক্ষেত্রে আমরা কি করি, সলিড বস্তুর ক্ষেত্রে ওর মোট আয়তন বার করি, আয়তনের সঙ্গে ভরের আয়তন মাত্রিক ঘনত্ব গুণ করে দিই। তাহলে এখানে ভর কত থাকবে, এইখানে ভর থাকবে কত, পাই আর ইন্টু ল্যামডা। এইখানে ভর একটা আছে, পাই আর ইন্টু ল্যামডা। এবারে যে সেমি সার্কিউলার যেটা ডিস্ক আছে, ঠিক আছে, যেটা হচ্ছে অর্ধ ডিস্ক আছে, এই ডিস্কটার ভর কিভাবে বার করব। এই ডিস্কটার ভর বার করতে গেলে কি হচ্ছে, দেখ এইটা হচ্ছে ডিস্ক আছে না, অর্ধেক ডিস্ক,
যদি আমি বলি পুরো যদি বৃত্ত থাকতো তার ক্ষেত্রফল কত আসতো, পুরো বৃত্ত থাকলে ক্ষেত্রফল আসতো কত, পাই আর স্কোয়ার। অর্ধেক আছে মানে কত হবে, পাই আর স্কোয়ার বাই টু। কত হবে, পাই আর স্কোয়ার বাই টু। অর্ধেক আছে মানে পাই আর স্কোয়ার বাই টু। পুরোটা হলে পাই আর স্কোয়ার, অর্ধেক আছে মানে পাই আর স্কোয়ার বাই টু। পাই আর স্কোয়ার বাই টু হচ্ছে অর্ধেক, পাই আর স্কোয়ার বাই টু অর্ধেক। তো এর তাহলে ভর কত হবে, পাই আর স্কোয়ার বাই টু ইন্টু সিগমা। এটার ভর কত আসবে, পাই আর স্কোয়ার বাই টু ইন্টু সিগমা। পাই আর স্কোয়ার বাই টু হচ্ছে কি ওর ক্ষেত্রফল, আর সিগমা হচ্ছে কি ওর ভরের তলমাত্রিক ঘনত্ব। ভরের হচ্ছে কি তলমাত্রিক ঘনত্ব। বেশ, তাহলে এটা হলো কি ভর। এই ভরটা কোথায় থাকবে, এইটা যদি আমি ওয়াই অক্ষ টানি কি হবে, ডিস্কের মানে অর্ধবৃত্তাকার ডিস্কের হচ্ছে ভর কেন্দ্র কোথায় থাকে, কেন্দ্র থেকে এই দিকে, তাই না? যদি আমরা যদি এরকম করে আঁকি ছবিটা, এটা ডিস্ক, তাহলে কেন্দ্র থেকে উপরে এখানে এর মাঝ বরাবর কতটা থাকে, কততে থাকে এটা, 4r/3 পাই, 4r/3 উচ্চতায় থাকে। তাহলে এখানে কি হবে, ডিস্ক যেহেতু নিচের দিকে আছে, তাহলে এখানে কত হবে, 4r/3 নিচের দিকে হবে। তাহলে এখানে হবে 4r/3। তাহলে এইখানে হবে কোথাও, এর স্থানাঙ্কটা কত হবে, 0, -4r/3। মাইনাস কেন, নিচের দিকে হচ্ছে। এর ভরটা কত হবে, এর ভর হবে কত না, পাই আর স্কোয়ার বাই টু ইন্টু সিগমা। তাহলে পুরো কোশ্চেনটা দাঁড়িয়ে গেল কিভাবে, পুরো কোশ্চেনটা এখানে দাঁড়িয়ে গেল যে দুটো ভর, একটা ভর হচ্ছে কত, পাই আর ইন্টু ল্যামডা, তার স্থানাঙ্ক এটা। আরেকটা ভর হচ্ছে কত, পাই আর স্কোয়ার বাই টু ইন্টু সিগমা, তার স্থানাঙ্ক এটা। এই দুটোর ক্ষেত্রে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে। দুটো ভর পেয়ে গেছি, দুটো স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার পর এক্স স্থানাঙ্ক কি আসবে, জিরো আসবে, দেখেই বোঝা যাচ্ছে। দুজনের ক্ষেত্রে এক্স স্থানাঙ্ক কত, জিরো। দুজনের এক্স স্থানাঙ্ক জিরো, এই জন্য কি হবে, এক্স সিওএম কত আসবে, জিরো আসবে। দুজনের ক্ষেত্রে এক্স এক্স সিওএম কি আসবে, জিরো আসবে। বার করতে হবে কি, ওয়াই সিওএম। ওয়াই সিওএম কি আসবে, ওয়াই সিওএম, ওয়াই সিওএম আসবে। এখানে কিন্তু কোনো কাটা হয়নি, এটা কিন্তু কোনো কাটার অঙ্ক নয়। এরও ভর আছে, এরও ভর আছে, দুটো ভর মিলে হচ্ছে, এখানে কিন্তু কাটার অঙ্ক নয়, এটা যোগ হবে। ঠিক আছে, তো কি হচ্ছে, পাই আর ল্যামডা, এটা হচ্ছে কি এই ভর, তার স্থানাঙ্ক কত, 2r/পাই, প্লাস নিচের ভর কত, পাই আর স্কোয়ার বাই টু ইন্টু সিগমা, আর এর স্থানাঙ্ক কত হচ্ছে, -4r/3 4r/3 বাই নিচে কি হবে, মোট ভর। মোট ভর মানে কত, পাই আর ল্যামডা প্লাস পাই আর স্কোয়ার বাই টু ইন্টু সিগমা, পাই আর স্কোয়ার বাই টু ইন্টু সিগমা, এরকম আসছে মোট ভর। এবার এখান থেকে আমরা কিছু কমনও নিতে পারি, ক্যালকুলেশনও ইজি করার জন্য। ঠিক আছে, কমন নিয়ে অ্যান্সার যা আসবে সেটাই হবে। এখান থেকে বড়জোর কমন নেওয়া যেতে পারে কি, ওপর নিচ থেকে পাই আর কমন নেওয়া যেতে পারে। ঠিক আছে, পাই আর কমন নেওয়া যেতে পারে, পাই আর কমন নেওয়া যেতে পারে। চল এখান থেকে আমি পাই আর কমন নিয়ে নিচ্ছি, ওপর থেকে কমন নিলাম পাই আর। তাহলে উপরে থাকবে কত, 2r λ/পাই। এই যে পাই আর নিয়ে নিয়েছি, তাহলে কি হবে, 2r λ/পাই, এটা থাকবে, একটা মাইনাস হবে। পাই আর কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা আর থাকবে এখানে, পাই আর কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা আর থাকবে এখানে, তাহলে r সিগমা বাই টু এটা হলো। আর এই যে 4r/3 এটা একবার লিখতে হবে। এটাকে যদি আমি এক চান্সে লিখতে চাইতাম, কি লিখতাম, এখানে 2 কেটে দেওয়া যেতে পারে, 2 কেটে দিলাম, দিলে কত হবে, 2 সিগমা আর স্কোয়ার বাই 3 এরকম আসবে। আর নিচে কত আসছে, পাই আর যদি আমি কমন নিই, নিচে হচ্ছে কত, ল্যামডা প্লাস r সিগমা বাই টু,
ব্যাস এটাকে এরকম করে রেখে দিলেই চলবে। ঠিক আছে, এরকমই অ্যান্সার আসছে এখানে। কি আসছে? 2r ল্যামডা বাই পাই মাইনাস কত হচ্ছে 2 সিগমা আর স্কোয়ার বাই 3 পাই বাই নিচে আসছে কত ল্যামডা প্লাস আর সিগমা বাই 2। এটা র্যান্ডম ডেটা দিয়ে অঙ্ক ছিল, এই জন্য এটার অ্যান্সার এরকমই আসছে। তারপরে কোশ্চেন কি ছিল? ভরকেন্দ্রের গতির ওপরে ছিল, ভরকেন্দ্রের গতির ওপরে ছিল মনে হচ্ছে, ভরকেন্দ্রের গতির ওপরে ছিল। আচ্ছা, এল দৈর্ঘ্য দিয়ে বলেছিলাম তাই তো, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এটা হয়েছে কোথায়? পরে দেখ মেলা আমি করছি, এল দৈর্ঘ্য দিয়ে আছে এখানে। কোশ্চেনটা ছিল কি যে ল্যামডা ছিল হ্যাঁ ছিল কি ল্যামডা ইজিক্যালস টু এক্স প্লাস 2। একটা এল দৈর্ঘ্যের দণ্ড আছে, একটা এল দৈর্ঘ্যের দণ্ড আছে যার ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে আমরা কি করব, এক্স এখানে এক্স অক্ষ বরাবর আছে, এই জন্য এক্স আসবে, শুধু এক্স সিওএম আসবে। কত আসবে? ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম। এবারে লিমিট কোথা থেকে যাবে? আমরা এখানটা হচ্ছে মূলবিন্দু 0 করেছি, তাহলে 0 থেকে এল পর্যন্ত যাবে। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্কতে লিমিট আসবে কত? লিমিট আসবে 0 থেকে এল। তাহলে এখান থেকে আমরা করব কি 0 থেকে এল ডিএম, তারপরে কত 0 টু এল, এটাও কি হচ্ছে 0 টু এল। তবে এখানে চেঞ্জ একটা করতে হবে, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন 0 টু এল তো আছে, এক্স ডিএমটা কত হবে সেটা লিখতে হবে। আমরা কি করেছি, এক্স দূরত্ব গিয়ে ডিএক্স অংশ নিয়েছি, এক্স দূরত্ব গিয়ে ডিএক্স অংশ নিয়েছি। তাহলে ল্যামডা কি হয়? ডিএম বাই ডিএক্স। ল্যামডার মান কত? এক্স প্লাস 2, তাহলে ডিএম বাই ডিএক্স। তাহলে ডিএম কত হবে? এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স। তাহলে এখানে ডিএম এর মান বসিয়ে দেবো এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স বাই নিচে হবে কত? ইন্টিগ্রেশন ডিএম মানে এটাই এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স 0 টু এল। এবার ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট বসাতে হবে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করার জন্য। ওপরেও ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট বসাতে হবে, নিচেও ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট বসাতে হবে। এতটা পর্যন্ত ঠিকঠাক আছে টোকা? হয়েছে। এবারে কি করব, ওপরের ইন্টিগ্রেশনটা আমি করে নিচ্ছি রাফে। ওপরের ইন্টিগ্রেশনটা করলে কি হবে? ইন্টিগ্রেশন দেখ গুণ করে দিয়ে আগে এক্স স্কোয়ার প্লাস 2x ডিএক্স 0 টু এল। তাহলে আমি প্রথমে কি করব, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে? এক্স এর কিউব বাই 3 প্লাস 2x এর ইন্টিগ্রেশন কত হবে? 2x এর ইন্টিগ্রেশন কত হবে? এক্স স্কোয়ার বাই 2। লিমিট বসাচ্ছি কত? 0 টু এল। তাহলে এটা কত হবে? 2 আর 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এর কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার। লিমিট বসাতে হবে 0 টু এল। তাহলে এবারে আমি কি করব, এক্স এর ভ্যালু এল বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? এল কিউব বাই 3 প্লাস এল স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু 0 বসালে পুরোটাই 0। তাহলে এখানে চলে আসছে কত? এখানে চলে আসছে 3, যদি আমি এলসিএম নিই তাহলে কত হবে? এল কিউব মাইনাস 3 এল স্কোয়ার। এটা হলো কি ওপরের ইন্টিগ্রেশন করে লিমিট বসিয়ে। এত পর্যন্ত ঠিকঠাক মিলেছে? ব্যাস। এবারে এই ইন্টিগ্রেশনটা হয়ে যাওয়ার পরে নিচের ইন্টিগ্রেশন করব। কি হবে? নিচেরটা ইন্টিগ্রেশন কত আছে? এক্স প্লাস 2 ডিএক্স। তাহলে এখানে কি হবে? এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, 2 এর ইন্টিগ্রেশন কত হবে? 2 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স। এটা লিমিট আসবে 0 টু কত? এল। হচ্ছে কত? 0 টু এল। তাহলে এখানেও কত বসাবো? এল বসাবো। তাহলে কত হবে? এল স্কোয়ার বাই 2, এল স্কোয়ার বাই 2 প্লাস 2l, এল স্কোয়ার বাই 2 প্লাস 2l হলো এল স্কোয়ার বাই 2 প্লাস 2l মাইনাস এক্স এর ভ্যালু 0 বসালে কি হবে? পুরোটা 0। এবার এখান থেকে আমি করে নিলাম এলসিএম 2,
এলসিএম কত করে নিলাম 2, 2 করলে কত হচ্ছে এল স্কোয়ার প্লাস 4l, এল স্কোয়ার প্লাস 4l। তাহলে এখানে পুরো অ্যান্সার কিভাবে চলে আসবে, এটা ইন্টিগ্রেশনে আমি যদি ভ্যালু বসাই, ইন্টিগ্রেশনের ভ্যালু বসালে আসবে কত না, ওপরে আসবে এটা, উপরে আসবে কত এটা, এখান থেকে আমি এল স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, এল স্কোয়ার কমন নিলে কত হবে এল মাইনাস, এল স্কোয়ার কমন নিলে কত হচ্ছে এল কিউব থেকে এল স্কোয়ার কমন নিলাম এল মাইনাস 3, এল মাইনাস 3 বাই নিচে হচ্ছে কত 3, আর নিচেরটা যখন বসাবো এখান থেকে আমি এল কমন নিয়ে নিলাম, এল কমন নিলে কত হবে এল প্লাস 4 বাই 2, এল প্লাস 4/2। এবার এটাকে আমি করতে পারি কত এল স্কোয়ার এল মাইনাস 3/3 ইন্টু এটা কত হবে 2 ওপরে উঠে যাবে এল, এল প্লাস 4, এল প্লাস 4, এখান থেকে কাটাকুটি যাচ্ছে কত না, এল আর এল কেটে দিলে এটা একটা এল থেকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 2l, এল মাইনাস 3/3 এল প্লাস 4, এরকম অ্যান্সার আসছে। এবারে সিম্পলিফাই কেউ করতে পারে বা অপশানে যেমন থাকবে সেই অনুযায়ী আসবে অ্যান্সার, ঠিক আছে। হলো এটা। নেক্সট কোশ্চেন কি ছিল, ত্রিভুজ, ত্রিভুজের হচ্ছে ভি ছিল না, এটা 60 ডিগ্রি করে ছিল। আচ্ছা m2 m3m, এটা হচ্ছে ভর কেন্দ্রের গতিবেগের অঙ্ক, ভর কেন্দ্রের এরকম কোশ্চেন ছিল যে ভর কেন্দ্রের গতির ফর্মুলাতে, এটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে আছে কত ভর, এখানে আছে এম, m2m3m, ওকে m2m আর এটা হচ্ছে কত 3m আছে, তিনটে ভর আছে, এদের মধ্যে যে কোণ হচ্ছে এগুলো সবই কত 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে, তাই তো 60 ডিগ্রি করে, বেশ এটা তো হয়ে গেছিল, এটা তো হয়ে গেছে না, হোমওয়ার্ক দিয়েছিলাম কোনটা, আচ্ছা হোমওয়ার্কটা করেছিস তুই এখানে না, হোমওয়ার্কটা করেছিস, এটা ছিল, এটা হোমওয়ার্কে ছিল না, আচ্ছা ঠিক আছে, চল না এটা হোমওয়ার্কে ছিল, এটা এটাই করে দিচ্ছি। তো এখানে কি আছে ভর কেন্দ্রে, এটা হচ্ছে এদিকে যাচ্ছে ভি বেগে, এটা এদিকে যাচ্ছে ভি বেগে, এইদিকে, এটা এইদিকে যাচ্ছে ভি বেগে, আর এটা এইদিকে যাচ্ছে ভি বেগে, তাই তো। তো প্রথমে আমরা কি করব, এখানে একটা এম নিলাম, এম ভর যেটা, তার বেগ কত হবে না ভি আই ক্যাপ, এরকম লিখলাম, ঠিক আছে, এম ভরের বেগ ভি আই ক্যাপ, 2m ভরের বেগকে আমরা কি করব উপাংশে ভাগ করব, 2m ভরের বেগকে উপাংশে ভাগ করতে হবে, কি করে করছি দেখ, উপাংশে ভাগ করছি, এইখানে যে ভি ছিল না, এটা হচ্ছে এক অক্ষ আমি টেনে নিলাম, এইখানে এই দিকে ছিল কি ভি, যেটা এই দিকে কোণ করেছে কত 60 ডিগ্রি, তাহলে এই ভি এর দুটো উপাংশ হবে, একটা হবে কত ভি কস 60 ডিগ্রি, হচ্ছে কত ভি কস 60 ডিগ্রি, আর তার সঙ্গে লম্ব দিকে হবে কত ভি সাইন 60 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমরা এখানে আহ, এই ভি কস থিটাটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে না, তাহলে কি হবে 2m ভরের যে বেগটা সেটা আমরা কি লিখব, যে এই যে যে বেগ ভিটা না, এটাকে আমরা উপাংশে ভাগ করে লিখব, এরকম ভি কস থিটা কত হবে মাইনাস আই ক্যাপ, কেন কি ঋণাত্মক এক্স অক্ষের দিকে, প্লাস ভি কস থিটা ওপরের দিকে হচ্ছে মানে জে ক্যাপ, ভি কস থিটা উপরের দিকে হচ্ছে মানে কি জে ক্যাপ, তাহলে 2m ভরের হচ্ছে কি বেগ আমরা উপাংশে ভাগ করে লিখে দিলাম 2m ভরের,
এবার আসছে কি 3m ভরের। 3m ভরের ক্ষেত্রে কিভাবে লিখব? 3m ভর করার জন্য এই দেখ, এটা হচ্ছে 3m ভর আছে, তো এইখানে আমি কি করব, যেখানে 3m ভর আছে এরকম করে আছে না বেগটা ভি, আমি করব কি এখানেই আমি একটা এক্স অক্ষ আর এখানেই আমি ওয়াই অক্ষ টানবো। ঠিক আছে? টানলে কি হবে, মানে আমরা কি করতে পারি, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানা আছে, তো আমি এখানে গিয়েও কিন্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এরকম করে টানতে পারি, টেনে আমি ভাগ করতে পারি। এবার দেখ, এর এই কোণটা কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাহলে এখানে এদিকে ছিল না বাহুটা, এটা ছিল 60 ডিগ্রি, তার মানে ওয়াই অক্ষের সঙ্গে কি করবে, অর্ধেক কোণ করবে 30 ডিগ্রি। এই কোণটা কত হবে, 30 ডিগ্রি। মানে এটা যদি পুরোটা 60 হয় তাহলে এই অর্ধেকটা কত হবে, 30। অর্ধেকটা হবে কত, 30। তাহলে 30 যদি হয়, এই ভি এর উপাংশ কি কি হবে, এই ভি এর দুটো উপাংশ হবে, একটা হচ্ছে কোণ বরাবর, একটা হচ্ছে এই বরাবর উপাংশ হবে, যেটা কত হবে, ভি কস 30 ডিগ্রি। মানে ভি এটা 30 ডিগ্রির সঙ্গে যেটা উপাংশ থাকবে ভি কস, কস হবে, মানে যার সঙ্গে কোণ থাকবে। আর এই বরাবর উপাংশ আসবে কত, ভি সাইন 30 ডিগ্রি। এমনভাবে উপাংশ নিতে হবে যেন এই ভিটা দুজনের মাঝে পড়ে। ঠিক আছে? যেহেতু এটা এরকম আছে, তাহলে এর দুটো উপাংশ কেমন আসবে, এদিকে একটা আসবে, এদিকে একটা আসবে। নিশ্চয়ই এদিকে, এদিকে নিশ্চয়ই হবে না, তাহলে কি হবে, এ তো বাইরে চলে গেল। উপাংশ যেন, মানে হচ্ছে লব্ধিটা যেন ভেতরে থাকে। তো এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ। তাহলে এটাকে আমি লিখবো কেমন ভাবে, লিখবো আমি এইভাবে, ভি সাইন 30 ডিগ্রি কোন দিকে হচ্ছে, ঋণাত্মক এক্স অক্ষের দিকে, মাইনাস আই ক্যাপ, প্লাস ভি কস 30 ডিগ্রি কোন দিকে হচ্ছে, ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে, নিচের দিকে হচ্ছে, তাহলে মাইনাস জে ক্যাপ। তাহলে আমি আগেরটাকে, আগেরটা কি ছিল, 2m ভর ছিল, সেটাকে আমি করে নিচ্ছি। আচ্ছা, এগুলো থিটা ছিল না, 60 ডিগ্রি করে দেওয়া ছিল এগুলো, তো এগুলো হচ্ছে 60 ডিগ্রি হবে, তাহলে 60 হবে, কস 60 সাইন 60, 60 যেহেতু দেওয়া আছে তো 60 হবে এগুলো। তাহলে এটা 60, এটাও কত হচ্ছে, সরি আমি এখানে কি লিখেছি, এটা তো ভি, এটা তো ভি সাইন 60 হতো, ভি সাইন 60 ডিগ্রি হতো, হ্যাঁ কস লিখে দিয়েছিলাম ভুলে প্রথমে। তাহলে এটা কত হবে, ভি কস 60 ডিগ্রির মান কত, হাফ। কস 60 ডিগ্রির মান কত হচ্ছে, হাফ, মানে ভি/2 মাইনাস আই ক্যাপ, প্লাস ভি সাইন 30 ডিগ্রি মানে কত হচ্ছে, √3/2, এখানে আছে জে ক্যাপ। আচ্ছা, এখানে কি লিখবো, ভি সাইন 30 ডিগ্রি মানে কত, সাইন 30 ডিগ্রি মানে হাফ, ভি/2 আই ক্যাপ, ভি/2 কি হবে, আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ, অবশ্যই মাইনাস আই ক্যাপ। আচ্ছা, আবার এখানে প্লাস আছে ভি কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মানে কত, √3/2, √3/2 মাইনাস জে ক্যাপ। তাহলে এটা হচ্ছে কত ভর ছিল, এটা 3m ভর ছিল, এটা 2m ভর ছিল, আর এটা m ভর। ঠিক আছে? তাহলে তিনটে ভর পেয়ে গেছি, তিনটে আমি বেগ পেয়ে গেছি, তিনটে ভর পাওয়া গেছে, তিনটে বেগ পাওয়া গেছে। তাহলে সেখান থেকে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বার করে ফেলা, ক্যালকুলেশন কর, বলে দিচ্ছি, ক্যালকুলেশন কর পুরোটা। এম ভরের হচ্ছে বেগ হচ্ছে ভি আই ক্যাপ, 2m ভরের বেগ হচ্ছে কত, v/2 মাইনাস আই ক্যাপ প্লাস v/2 জে ক্যাপ, আর 3m ভরের হচ্ছে বেগ হচ্ছে কত, v/2 মাইনাস আই ক্যাপ প্লাস v√3/2 মাইনাস জে ক্যাপ। তিনটে ভর আছে, তিনটে বেগ আছে, ভর কেন্দ্রের বেগ কত হবে, m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 বাই m1 প্লাস m2 প্লাস m3, এটা এভাবে করতে হবে। তো এখান থেকে ভর কেন্দ্রের আমি স্থানাঙ্ক, ভর কেন্দ্র বলছে, এখানে হচ্ছে বেগের স্থানাঙ্ক কিভাবে হচ্ছে, বেগের স্থানাঙ্ক বলছি, ভর কেন্দ্রের বেগ, তাই তো, ভর কেন্দ্রের বেগ কি হবে, VCOM, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, কি হবে, m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 বাই m1 প্লাস m2 প্লাস m3, এইভাবে হবে, তাই না, m1 প্লাস m2 প্লাস m3।
এবার আমাদেরকে এখানে কি করতে হবে, তিনটের হচ্ছে ভর লিখতে হবে, তাদের বেগ লিখতে হবে তিনটের। আচ্ছা আমি এখান থেকে লিখছি, প্রথমটার ভর কত এম, তার বেগ কত ভি আই ক্যাপ হলো। দ্বিতীয়টার ভর কত 2m, তার বেগ কত হচ্ছে, তার বেগ হচ্ছে মাইনাস ভি বাই 2 আই ক্যাপ আর প্লাস v√3/2 জে ক্যাপ। অসুবিধা আছে? ঠিক আছে। এবারে পরেরটা 3m, তার বেগ কত হচ্ছে মাইনাস v/2 আই ক্যাপ, এই মাইনাসটা সামনে নিয়ে নিয়েছি, মাইনাস v√3/2 মাইনাস কত হচ্ছে v√3/2 জে ক্যাপ, মাইনাস v√3/2 কি হচ্ছে জে ক্যাপ। 2m এর এখানে v/2 এই মাইনাসটা সামনে নিয়ে নিয়েছি, v√3/2 জে ক্যাপ। আর 3m এর বেলায় কি করেছি না v/2 মাইনাস v/2 আই ক্যাপ, আর এটাও মাইনাস নিয়ে নিয়েছি সামনে, মাইনাস v√3/2 জে ক্যাপ। বাই মোট ভর কত হবে, m প্লাস 2m মানে 3m 6m হবে কি মোট ভর। তো এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে সবগুলোকে একসঙ্গে। কি আসবে, আই ক্যাপ যদি সবগুলোকে একসঙ্গে নিই, আই যদি সবগুলোকে নিই একসঙ্গে কি আসবে, আই নিচ্ছি সবগুলোকে, আই যদি আমি নিই তাহলে কি হবে এমভি, এটা হলো কত এমভি। একটা কাজ করে যেতে পারো, গুণ করে দিলেও হতো, আর যদি নাও গুণ করি একসঙ্গে করছি, দেখ আই কমন নিলাম এমভি, এখান থেকে আই কমন নিলে কি হবে, দেখ এটা গুণ হতো 2m এর সঙ্গে মাইনাস v/2 গুণ হতো, 2m অ্যাকচুয়ালি 2m আর v/2 গুণ করতাম, ঠিক আছে, মাইনাস হতো এখানে সামনে একটা, এটা যদি গুণ করি তাহলে মাইনাস 2m v/2 আই ক্যাপ হতো। তো সেখান থেকে দেখ এটা কেটে গেল, তাহলে কত হতো মাইনাস এমভি হতো, তাহলে মাইনাস এমভি এখানে হতো। আবার এখানে কত হতো, এখানে হচ্ছে গুণ যখন হতো তখন কত লিখতাম মাইনাস 3mv/2 আই ক্যাপ। তাহলে আমরা কি কমন নিচ্ছি, আই ক্যাপ কমন নিচ্ছি, তাহলে কত আসতো মাইনাস 3mv/2, এটা আসতো। এখান থেকে এমভি আর এমভি কেটে যাচ্ছে, আচ্ছা প্লাস জে ক্যাপ যদি করি, জে ক্যাপ কমন নিলে কি আসছে দেখতো, জে ক্যাপ কমন নিলাম, জে ক্যাপ কমন নিলে কি আসছে, এখান থেকেই দেখব 2m এর সঙ্গে এটা গুণ করব, 2m গুণিতক কত হবে v√3/2 জে ক্যাপ, এইভাবে আসতো। তাহলে এখান থেকে 2 আর 2 কেটে যাবে, তাহলে কত হবে mv√3 জে ক্যাপ, আমি জে ক্যাপ কমন নিয়ে নিয়েছি, তাহলে কত হবে mv√3। তারপরে কি আসবে, তারপরে আসবে এটা 3m এর সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস 3m ইন্টু কত হবে v√3/2 জে ক্যাপ। তাহলে এটা কি আসবে না মাইনাস mv/3√3/2 জে ক্যাপ, ঠিক আছে। তো তাহলে এখানে কত আসবে, জে ক্যাপ কমন নিয়ে নিচ্ছি, তাহলে আসবে কত মাইনাস mv/3√3/2, নিচে আসবে কত 6m। তাহলে এখানে অ্যান্সার চলে আসবে কত, ফাইনালি অ্যান্সার চলে আসবে মাইনাস 3mv/2, আর এই যে নিচে 6m আছে 6m, এটা আই ক্যাপ হলো। আর এখানে কত আসবে, এখানে আসবে কত, এখান থেকে আমি বড় জোর এমভি কমন নিয়ে নিতে পারতাম, এমভি কমন নিয়ে নিলাম, নিলে কত হবে √3 মাইনাস 3√3/2 জে ক্যাপ, আর নিচে এই যে 6m আছে ভাগ করে দিলাম। তাহলে অ্যান্সার হবে কত, এখান থেকে এম আর এম কেটে গেল, 3 কেটে দিলে এটা 2 হচ্ছে, তাহলে মাইনাস v/4 আই ক্যাপ প্লাস এম আর এম কেটে দিলাম v/6 √3 মাইনাস 3√3/2 জে ক্যাপ। অ্যান্সার সিম্পলিফাই করা পরীক্ষাতে যেমন অপশান থাকবে সেই অনুযায়ী অ্যান্সারকে সিম্পলিফাই করতে হবে।
ঠিক না? পরীক্ষাতে যেমন অ্যান্সার থাকবে সেই অনুযায়ী করতে হবে। তারপরে কোশ্চেন কি ছিল? না এটাই লাস্ট ছিল, আর ছিল না, আর ছিল না, তাই তো? আর ছিল, হ্যাঁ সেই পুলি দিয়েছিলাম, তাই তো? পুলি দিয়েছিলাম, বল কি ছিল? কি কি ভর দিয়েছিলাম? আচ্ছা ওই পুলির অঙ্কটা করাবো, তার আগে এটাই বলছি, দেখ পুলির অঙ্কটা করানোর আগে এটা ছিল, সরি, এখানে হচ্ছে পুলি ছিল, এদিকে একটা ভর ছিল এম, আর এদিকে কি ছিল 2m। বলা হয়েছিল কি যে এদের ভর কেন্দ্রের ত্বরণ কত হবে, তাই তো? তাহলে ভর কেন্দ্রের ত্বরণ আমি কি করে বার করব? প্রথমে যদি আমি এরকম করে ঝুলিয়ে ছেড়ে দিই, তাহলে কি হবে? ঝুলিয়ে ছেড়ে দিলে 2mটা নিচের দিকে নামবে, এমটা উপরের দিকে উঠবে। তো এইখানে সেই নিউটনের গতিসূত্রতে এখান থেকে এই যে 2m নিচের দিকে নামবে, এম উপরের দিকে উঠবে, মানে এম যদি এ ত্বরণ নিয়ে উপরে উঠে 2m এ ত্বরণের নিচের দিকে নামবে, এই এ ত্বরণের মানটা আমাকে বার করে দেয় এখনই। এই তো এ ত্বরণের মানটা আমাকে বার করে দেয় যে কত ত্বরণে এমটা যত ত্বরণে উঠবে 2mটাও তত ত্বরণের নিচে নামবে। তাহলে এই এম এর মানটা এর মানটা আমাকে বার করে দেয় কত আসছে। সুতোতেও টানটা আমি করে দিচ্ছি, আগে বল এটা কত হবে, কি করে করব? দেখ দুটো পদ্ধতিতে করা যায়, ঠিক আছে? নিউটনের গতিসূত্রতেও করেছি, আরেকবার না হলে আমি করছি রিভিশন। কিরকম না, যখন এরকম বস্তু থাকবে যে কোনো, মানে হচ্ছে নিউটনের গতিসূত্রতে একটা বল যেটা নাও বলা থাকলে আমাদেরকে সবসময় ধরে নিতে হবে, সেটা হচ্ছে কি ওজন। ওজন সবসময় কাজ করবে। ওজন কি হবে? নিচের দিকে কত? এমজি। এর ওজন কত? নিচের দিকে এমজি। এর ওজন নিচের দিকে কত হবে? 2mg, তাই না? 2mg। আচ্ছা টান সবসময় কি হয়? বস্তু থেকে দূরের দিকে। তাহলে এম এর উপরে টান কত কত হবে? টি। 2m এর উপরেও টান কত হবে? টি। কেন? একই সুতো, সুতো যখন একই হবে টান একই হবে। তাহলে এবার আমাকে দেখতে হবে কি যে এখানে আমরা করি কিরকম, এম এর ওপরে কত বল? টি। নিচের দিকে কত বল? এমজি। কিন্তু এম হচ্ছে কোন দিকে ত্বরণ যাচ্ছে? ওপরের দিকে। তাহলে আমাকে কি বুঝতে হবে? এম ভরের বস্তুটা ওপরের দিকে ত্বরণ হচ্ছে, তার মানে কি কোন বলটা বেশি? টিটা বেশি। তাহলে টি মাইনাস এমজি, তাহলে এটা হলো কি? এটা হলো এম ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, কত? টি মাইনাস এমজি। তাহলে সমান কি হবে? ভর গুণিতক ত্বরণ, ত্বরণ কত? এ। হলো এটা, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড আমরা কি করব? সেকেন্ড আমরা 2m এর বেলা করব কি, 2m ভর, এর উপরেও টান কত হচ্ছে? টি। এর ওজন কত হচ্ছে? 2mg, কিন্তু এর নিচের দিকে নামছে। তাহলে এখানে কোন বলটা বেশি হবে? 2mg। 2mg মাইনাস টি সমান কত হবে? 2m এর ভর গুণিতক ত্বরণ, 2 নম্বর ইকুয়েশন। এই দুটোকে সলভ করলে আমরা টি পাবো আর হচ্ছে কি এ পাবো, টি পাবো আর এ পাবো, তাই তো? তো টি আমরা কিভাবে করব? এখান থেকে অপনয়ন পদ্ধতি যদি করি, এখান থেকে টি আর টি কেটে যাচ্ছে, এখানে হচ্ছে কত? 2mg মাইনাস এমজি ইজিক্যালস টু কত হচ্ছে? 3ma। যোগ যদি করি 3ma হচ্ছে, সেখান থেকে এ কত আসছে? এ আসছে কত? না এমজি, 2mg থেকে এমজি বাদ দিলে কত হচ্ছে? এমজি বাই কত হচ্ছে? 3m, এমজি বাই 3m। তাহলে এ চলে আসছে কত? এমজি বাই 3m। তাহলে কেটে গেলে কত হচ্ছে? জি বাই 3, জি বাই 3। আচ্ছা টান কিভাবে আসবে? সুতোতে টান, টান আসবে কত? না এখান থেকে এর মান বসিয়ে দেব যে কোনো একটাতে, টি মাইনাস এমজি ইজিক্যালস টু এম। এ মানে কত? জি বাই 3। এর মান কত বেরিয়েছে? জি বাই 3। তাহলে এখান থেকে টি কত আসবে? টি আসবে এমজি প্লাস mg/3, তাই তো? এমজিটাকে ওই সাইডে নিয়ে গেলাম, 3 হলো লসাগু, 3mg
প্লাস mg। তাহলে সুতোতে টান কত হবে 4mg/3, 4mg/3। এগুলো আগে করানো কোশ্চেন। এখন এটা এত বড় হলো না, একে শর্ট মেথডে কিভাবে করব, তাই তো? একে শর্ট মেথডে কিভাবে করব দেখ। শর্ট মেথডে কিভাবে করতে হয়, শর্ট মেথডে যেভাবে আমরা করি সেটা হচ্ছে কি, আমি করব যে এটাকে না সোজা করে দেব, দিলে কি হবে, এটা m, এটা 2m, এর এই দিকে কত বল লাগছে 2mg, এই দিকে কত বল লাগছে mg, যদি আমি সুতরাং সোজা করে দিই। আচ্ছা, এখানে টান এদিকে কাজে লাগছে, এখানে টান এদিকে কাজে লাগছে। দুটো বস্তুর মধ্যে টান বল, দুটো বস্তুর মধ্যে টান বল তাদের ত্বরণকে মানে হচ্ছে ডিফাইন করে না। টান বলের জন্য ত্বরণ হয় না, ত্বরণ হয় কিসের জন্য, বাইরের থেকে প্রযুক্ত বলের জন্য। আমি বলেছিলাম কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় বাহ্যিক বল প্রযুক্ত হলে। আমরা এটাকে করি কিভাবে, আমরা এটাকে করি যে এটাকে পুরোটাকে একটাই বস্তু ধরে নেব, কত 3m, কত ধরে নেব 3m, 3m এর এই দিকে, 3m এর এই দিকে কত 2mg বল, এইদিকে হচ্ছে কত mg বল। তাহলে আমি কি করব, 3m এর ওপরে এই দিকে তাহলে মোট বল কত লাগছে, 2mg থেকে mg বাদ দিলে mg, আর এটা হচ্ছে কত এর ভর। তাহলে ত্বরণ কত হবে, বল হচ্ছে mg বাই ভর হচ্ছে কত 3m, এটা গেলে কত হচ্ছে g/3। কোনো কিছু না দেখেও অ্যান্সার করে দেওয়া যাবে, এত বড় সলভ না করেও। ঠিক আছে, কিভাবে এত বড় সলভ না করে, এই দেখ আমি দেখছি দেখ কিভাবে, আমি আমি কি কিরকম টান বার করছি দেখ মুখে মুখে, এই দেখ। তাহলে এখানে একটা প্রশ্ন আছে কি, এটা একটা বল, এটা কত আছে 3 কেজি, এটা আছে কত 5 কেজি। চল বলেছে এটা কত ত্বরণে নামবে, আমি কি করব, 5 কেজির ভর কত 5mg, মানে 5g, এই ওজনটা নিচের দিকে নিচের দিকে, এটাও নিচের দিকে, কিন্তু এটা বেশি, তাহলে 5g - 3g, তাহলে এটা হচ্ছে কি দুটো ওজনের ডিফারেন্স হয়ে গেল। মানে কি হচ্ছে 5gটা ওকে নিচের দিকে নামাতে সাহায্য করবে, 3gটা কি হবে, ওকে বাধা দেবে। ঠিক আছে, তাহলে মোট বল কত হবে 5g - 3g, বাই মোট ভর কত হবে 5 + 3 মানে কত 8, তাহলে কত হলো 2g, g মানে কত 10/8, তাহলে কত হচ্ছে 4, এটা হচ্ছে কত 2, এটা হচ্ছে কত 5, 5/2 মানে 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে কি ত্বরণ, এটা হচ্ছে কি ত্বরণ। ত্বরণ বেরিয়ে গেলে টান বেরিয়ে যাবে, কিভাবে, ত্বরণ বেরিয়ে গেলে টান বেরিয়ে যাবে যে কোনো একটা দিয়ে যদি আমি করি, এটাতে সুতোতে টানটি, এটাতে হচ্ছে কত 3 ইন্টু অভিকর্ষীয় ত্বরণ 10, তাহলে কত হবে t - 30 সমান ভর গুণিতক ত্বরণ, ত্বরণ হচ্ছে কত, ত্বরণ হচ্ছে 2.5, তাহলে টি হয়ে যাবে কত 30 প্লাস এটাকে গুণ করলে কত হবে 2.5কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2.5কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5, 5 আবার একটা 2.5 মানে 7.5, তাই তো 25 3 75 না 75, তাহলে কত হচ্ছে 37.5 নিউটন সুতোতে টান। এটা নিউটনের গতিসূত্রতে ছিল, একবার জাস্ট রিভিশন করলাম। তাহলে দেখ ত্বরণ বার করার জন্য কিন্তু আমরা এইভাবে করছি, ঠিক আছে, যেটা বেশি ভর সেটার ওজন মাইনাস কম ভরের ওজন বাই মোট ভর, ঠিক আছে, এরকম করে। তাহলে এটা ত্বরণ হয়ে গেল। এবারে কোশ্চেন ছিল কি, যে কোশ্চেন ছিল এখানে যে ভর কেন্দ্রের ত্বরণ বার করতে বলেছে, তাই না, ভর কেন্দ্রের ত্বরণ বার করতে বলেছে। তো এখানে হচ্ছে কি দেখ, ছিল কত, এটা হচ্ছে m ভর আর এটা হচ্ছে কত 2m ভর, তাই তো 2m ভর। ত্বরণ কত পেলাম এক্ষুনি g/3, g/3। তাহলে কি হচ্ছে 2m ভরের বস্তুটা g/3 ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, আর m ভরের বস্তুটা g/3 ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে, হ্যাঁ কি না, g/3 ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে। তাহলে m ভরের বস্তু তার ত্বরণ হচ্ছে কত g/3 উপরের দিকে, মানে কি হবে j ক্যাপ, উপরের দিকে হলে কি হচ্ছে j ক্যাপ নিয়ে নিচ্ছে, আমি উপরের দিকে j ক্যাপ নিয়ে নিচ্ছি, নিচের দিকে - j ক্যাপ নেব। 2m ভরের ত্বরণ কত হবে g/3 নিচের দিকে, মানে কি হবে - j ক্যাপ, হয়েছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে।
তাহলে কি হবে, ভর কেন্দ্রের এই দুটো বস্তুর যে ভর কেন্দ্র তার ত্বরণ কি আসবে, ভর কেন্দ্রের ত্বরণ আসবে কত, এম ভরের বস্তু, ভর কেন্দ্রের ত্বরণ কি আসে m1a1 প্লাস m2a2 বাই m1 প্লাস m2, তিনটে যদি থাকতো তিনটে হতো। তাহলে প্রথম ভরটা কত আছে এখানে m, তার তার ত্বরণ কত আছে g/3 জে ক্যাপ, তাই না, প্লাস দ্বিতীয় ভরটা কত আছে 2m ইন্টু তার ত্বরণ কত হচ্ছে g/3 মাইনাস জে ক্যাপ, বাই নিচে হচ্ছে ভর কত m প্লাস 2m। এটাই ক্যালকুলেশন করে বল কি আসছে। আমি এখান থেকে বড় জোর কি কি কমন নিয়ে নিতে পারি বলতো, এখান থেকে কমন চলে আসতে পারে এখান থেকে কমন চলে আসতে পারে, আচ্ছা কমন করছি না, প্রথমে আমি জে ক্যাপ নিয়ে নিলাম কমন, নিলে কত হচ্ছে এখানে mg/3 আর এখানে কত হচ্ছে 2mg বাই মাইনাস 2mg/3 তাই না, মাইনাস 2mg/3 আর নিচে হবে কত 3m, নিচে হবে 3m। এখান থেকে যে এত আছে এখান থেকে মাইনাস আসবে মাইনাস mg/3 আর এই যে নিচে আছে 3m করে দিলাম এই নিচেই, তাহলে m আর m কেটে গেল, তাহলে কত হবে মাইনাস g/9 জে ক্যাপ, মাইনাস g/9 জে ক্যাপ। জি মানে কি, এখানে জি মানে মান, জি মানে হচ্ছে কি মান, মানটা কত 10 বা 9.8, তাহলে 10/9 জে ক্যাপ নিচের দিকে। অবশ্যই ভর কেন্দ্রের বড় ভরটা হচ্ছে নিচের দিকে নামছে না, তো ভর কেন্দ্রের ত্বরণ কত হবে, ভর কেন্দ্রের ত্বরণ হবে মাইনাস 10/9 জে ক্যাপ, মাইনাস আছে মানে নিচের দিকে, ভর কেন্দ্রটার ত্বরণ নিচের দিকে হবে। নেক্সট কোশ্চেন আছে এখানে, এটা হচ্ছে কি মসৃণ টেবিল, এই টেবিলটা কি হচ্ছে মসৃণ স্মুথ। এখানে একটা ব্লক আছে যার ভর হচ্ছে কত 3m, এখানে একটা পুলি আছে তার উপর দিয়ে এই সুতোটা গেছে, এখানে ভর আছে কত m, প্রশ্ন হচ্ছে ভর কেন্দ্রের ত্বরণ নির্ণয় করো, ভর কেন্দ্রের ত্বরণ কি হবে, ভর কেন্দ্রের ত্বরণ বার করতে হবে। ভর কেন্দ্রের ত্বরণ চল করে ফেল, ভর কেন্দ্রের ত্বরণ কিভাবে হবে। প্রথম কথা হচ্ছে ভর কেন্দ্রের ত্বরণ নয়, এই বস্তুটা কত ত্বরণ নিয়ে যাবে আর এটা কত ত্বরণ নিয়ে নামবে, এটা আগে বার কর। এখানে এই বস্তুটা কত ত্বরণ নিয়ে যাবে, এটা কত ত্বরণ নিয়ে নামবে, এটা বার কর। ভর কেন্দ্রের ত্বরণ পরে আসবে, আগে এটা বার কর। এই নিউটনের গতিসূত্রের অঙ্ক, 3m ভর আছে, এখানে m ভর আছে, এটা যখন নিচে নামবে তো কত ত্বরণ নিয়ে নিচে নামবে, প্রশ্ন এটাই। এই দেখ এখানে কিভাবে হচ্ছে, প্রথম কথা এটা mg, অসুবিধা আছে, এটা mg, এর ওজন কোন দিকে কাজ করে 3mg নিচের দিকে, এর এই ওজন 3mg কে নর্মাল বল ব্যালেন্স করে দেয়, লম্ব বল তাই না, লম্ব বল ব্যালেন্স করে দেয়। আচ্ছা এখানে সুতোতে টান কত টি, এখানেও সুতোতে টান কত টি, তাই না, সুতোতে টান কত হচ্ছে টি। তাহলে আমি এবার কি বলছি যে এই এই ব্লকটা এ ত্বরণ নিয়ে যাবে এদিকে, এদিকে চলবে, আর এ কি হবে এ ত্বরণ নিয়ে নিচের দিকে নেমে যাবে। তাহলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম দিয়েই করি তাহলে কি হবে, এম ভরের বস্তু, তার উপরে ওপরের দিকে কত বল কাজ করছে টি, নিচের দিকে কত বল কাজ করছে mg, আর তার জন্য সেটা কোন দিকে যাচ্ছে এ ত্বরণ নিয়ে নিচের দিকে। তাহলে এখানে মানে হচ্ছে ইকুয়েশন অফ মোশন কিভাবে লেখা, মানে হচ্ছে ইকুয়েশন অফ ফোর্স কিভাবে লিখবো এখান থেকে, mg মাইনাস টি ইজ ইকালস টু ma, হয়েছে তো। 3m এর বেলা কি লিখবো,
3m এর উপরে এই দিকে বল টি, এই দিকে তো কোনো বলই নেই। আর যেটা 3mg নিচের দিকে, তাকে তো লম্ব বল ব্যালেন্স করে দিয়েছে n = mg। কেন না, উপরের নিচে কোনো তো গতি হচ্ছে না, তার মানে কি উপরের দিকে যে বল সেটা নিচের দিকে বল। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই 3m এর ভরটা এ ত্বরণ নিয়ে এদিকে যাচ্ছে, তাহলে 3m এর উপরে বল কত এখন টি, এদিকেই, এদিকেই বল টি, এদিকে আর কোনো বলই নেই। তাহলে টি সমান কত হবে 3ma, টি সমান কত হবে 3ma। তাহলে আমি কি করব, টি এর জায়গায় এই মানটা বসিয়ে দেব। কি, তাহলে কত হচ্ছে, 1 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দিই mg মাইনাস কত হবে 3ma, টি এর জায়গায় কত বসিয়ে দেবো 3ma সমান ma। তাহলে mg সমান কত হবে 4ma, mg সমান কত হবে 4ma। তাহলে a কত হবে mg/4m। তাহলে m যদি কেটে দিই তাহলে কত হবে, a = কত হবে g/4, g/4 হবে অ্যান্সার। ত্বরণের মান কত হবে g/4, মানে এটা হচ্ছে g/4 ত্বরণ নিয়ে এদিকে এগোবে, আর এটা g/4 ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। এবার যখনই a বেরিয়ে গেল g/4, তখন আমি টিও পেয়ে যাব, যদি কোশ্চেনে থাকে t = কত হচ্ছে 3m, এর জায়গায় কত g/4, তাহলে অ্যান্সার কত হয়ে গেল mg 3mg/4, কত হয়ে গেল 3mg/4। এইভাবে হবে। এবার দেখ, আমি ওই মেথডে বলছি যে ত্বরণ আমি এক চান্সে কিভাবে করতে পারি, ঠিক আছে। ত্বরণ আমি এক চান্সে করতে পারি কিভাবে, এই দেখ, সুতোকে যদি সোজা করে দিই, সুতোকে যদি সোজা করে দিই 3m, এটা হচ্ছে কত m, তাহলে m কে টানছে কে mg, সুতোকে আমি সোজা করে দিয়েছি না, এটা আর এটা সোজা করে দিয়েছি, তাহলে m কে টানছে কি mg। 3m কে এদিকে কেউ টানছে না, কেউ টানেনি, টানছে কি কেউ টাননি, তাহলে পুরোটার ভর কত 4m, তাকে টানছে কত বল দিয়ে mg দিয়ে, তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ হবে কি প্রযুক্ত বল বাই ভর। দেখ অ্যান্সার এলো g/4, কিছু করতে হলো না, এখান থেকেও অ্যান্সার চলে এসছে g/4। এইভাবে শর্ট মেথডেও করতে হবে, g/4 অ্যান্সার চলে আসছে। এবার বলবি যে এখান থেকে যখন g/4 চলে এলো, তাহলে টান বার করবো কিভাবে, 3m এ বসিয়ে দে, 3m এ বসিয়ে দিলে হয়ে যাবে। কত হবে টান, 3m এর উপরে প্রযুক্ত বল কত, টান সমান কত হচ্ছে ওর ভর গুণিতক ত্বরণ 3mg/4, এটাই টান এসছিল 3mg/4। ত্বরণ বার করতে গেলে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম না দেখেও এক চান্সে করা যায় যে মোট কতটা বল টানছে ওকে, মোট কতটা বল বাধা দিচ্ছে উল্টো দিকে। তাহলে যদি বাহ্যিক প্রযুক্ত বল আমি পেয়ে যাই, তাহলে কি হবে না, আমার ত্বরণ চলে আসবে। হয়েছে, এটা পুরোটা বোঝা গেছে। এবার এখান থেকে আমি কি করব, যে ভর কেন্দ্রের ত্বরণ চাই, তাই তো, ভর কেন্দ্রের ত্বরণ, দুটো দুটো বস্তু আছে, একটা কত 3m, তার ত্বরণ কোন দিকে, এইদিকে ত্বরণ, এইদিকে ত্বরণের মান কত g/4, ত্বরণ কোন দিকে x অক্ষের ধনাত্মক দিকে, এই জন্য আমি নেব কত i cap, প্লাস i cap, মানে এটা যদি আমার মূল বিন্দু হয়, তাহলে ত্বরণের দিক কোন দিকে, x অক্ষের ধনাত্মক দিকে, মানে প্লাস i cap। আচ্ছা, m ভরের বস্তুর ত্বরণ কোন দিকে, এইদিকে, কত g/4, তাই না, একই ত্বরণ, ত্বরণ কিন্তু একই দুজনের, কিন্তু এটা হচ্ছে এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, সুতো দিয়ে বাঁধা আছে, তাহলে এটাকে কি লিখবো মাইনাস j cap। তাহলে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস কি আসবে, প্রথমটার ভর কত 3m ইন্টু তার ত্বরণ কত g/4 i cap, দ্বিতীয়টার ভর কত m ইন্টু এর ত্বরণ কত g/4 মাইনাস j cap, বাই মোট ভর কত হবে, মোট ভর হবে 3m প্লাস m। ক্লিয়ার।
এটাকে পুরো সিম্পলিফাই করলে কি আসবে, পুরো সিম্পলিফাই যদি আমি করি এখান থেকে ওপরে হয়ে যাচ্ছে লসাগু 4, তাই তো এলসিএম 4 চলে আসছে, তো ওপরে হবে কত 3mg i ক্যাপ, 3mg i ক্যাপ, আর এটা হবে কত -mg j ক্যাপ, তাই না, -mg j ক্যাপ ওপরে, আর নিচে হচ্ছে কত 4m, নিচে হচ্ছে কত 4m, আর এটা যদি আমি করি তাহলে কত আসছে 3mg, m কমন নিলাম, mg ও কমন নিতে পারি, mg কমন নিলাম কত হবে 3i ক্যাপ j ক্যাপ, mg কমন নিয়ে নিয়েছি না, 3i ক্যাপ j ক্যাপ বাই নিচে আছে কত 4, আবার নিচে আছে কত 4m, তাহলে m আর m কেটে গেল, তাহলে কত হবে g 3i j বাই কত হচ্ছে 16। আচ্ছা যদি কারোর এগুলোতে প্রবলেম থাকে, যদি কেউ বুঝতে পারছে না যে এটা কিভাবে হয়ে গেল, এখানে নিচে 1 আছে, ঠিক আছে, নিচে 1 আছে, যদি অনেকেরই এই ক্যালকুলেশনেও প্রবলেম থাকে, এই দেখ কিভাবে হবে, এটা এরকম করা আছে তো, তাহলে কত হবে 3mg i ক্যাপ mg j ক্যাপ বাই 4, এটা যেমন আছে তেমন থাক, ইন্টু কত হবে 1/4m, ব্যাস হয়ে গেল। এবার এখান থেকে mg কমন নিলাম, 3i ক্যাপ j ক্যাপ বাই কত হচ্ছে 16m, m আর m কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসছে g 3i j বাই 16। এটা হচ্ছে কি ভর কেন্দ্রের ত্বরণ, পুরো ভর কেন্দ্রটার ত্বরণ আসছে। ভর কেন্দ্রের ত্বরণ। নেক্সট তারপরে একটা কোশ্চেন আছে, এরকম একটা নততল আছে দুদিকে, নততল কিন্তু ফিক্সড আছে, হ্যাঁ ফিক্সড, কোনো দিকে যাচ্ছে না, কোনো দিকে যাচ্ছে না, এখানে দুটো ভর আছে, দুটো ভর আছে, আচ্ছা এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 60 ডিগ্রি, এখানে একটা ভর আছে কত m, এখানে একটা ভর আছে কত 2m, হয়েছে m আর 2m, এখানে প্রশ্ন হচ্ছে ভর কেন্দ্রের ত্বরণ কত হবে, ভর কেন্দ্রের ত্বরণ কত হবে, ভর কেন্দ্রের ত্বরণ, প্রশ্ন এটা ভর কেন্দ্রের ত্বরণ কত হবে, কি করে আসবে ভর কেন্দ্রের ত্বরণ, প্রত্যেকটা বস্তুর আগে ত্বরণ বার করে নিই, ঠিক আছে, প্রত্যেকটা বস্তুর ত্বরণ কিভাবে হয় আমি দেখি, ধর এই দেখ এখানে এটা একটা নততল, এর এইদিকে কোণ আছে কত থিটা, কোনো বস্তু যদি এখানে থাকে m ভরের বস্তু, এর ত্বরণ মানে কি, একে পৃথিবী টানে কোন দিকে, এইদিকে g ত্বরণ, তাই না, g ত্বরণের মান কত g, একদম সোজা নিচের দিকে, তো এইখানে এটা যদি g হয় তাহলে দুটো উপাংশ হবে, তাই না, তাহলে বস্তুটা কিন্তু জি ত্বরণ নিয়ে কি নিচের দিকে নামবে, নামবে না, এটা কি এখানে নততল আছে না, হ্যাঁ যদি এটা যদি একদম হচ্ছে ফ্রি বডি হতো তাহলে এম ভর এটা, তাহলে এ কিন্তু জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, কিন্তু এখানে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ জি এর উপরে লাগছে ঠিকই, কিন্তু এ নামবে এইদিকে, কোন কত ত্বরণ নিয়ে নামবে, দেখ এই কোণটা কত হয় বলতো, নততল তো করেছিস, এই কোণটা কত হবে, এটা থিটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা হবে, তাহলে জি এর এই দিকে উপাংশ কত জি কস থিটা, আর এটা হচ্ছে কত জি সাইন থিটা। এখন কথা হচ্ছে যে এই বস্তুটা কোন ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, জি সাইন থিটা, মানে নততল বরাবর জি সাইন থিটা নিয়ে নামছে, জি কস থিটা তাহলে কি কাজে লাগছে, জি কস থিটা এখানে অ্যাকচুয়ালি কাজে লাগছে, যেটা জি কস থিটা অ্যাকচুয়ালি আমি যদি এর ওজন করতাম না mg, আমি যদি এর ওজন করতাম অ্যাকচুয়ালি mg করতাম, mg যদি করতাম তাহলে এদিকে আসতো কত mg cos থিটা, mg cos থিটা অ্যাকচুয়ালি নততল মানে হচ্ছে এই বস্তুর উপরে প্রযুক্ত লম্ব বলকে ব্যালেন্স করে, ঠিক আছে, আর বস্তুটা কি হবে না জি সাইন থিটা ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে,
এবারে আমি তাহলে প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে কি এইদিকে, এটা হচ্ছে কি জি, এই বস্তুটার ত্বরণ হচ্ছে এইদিকে জি সাইন থিটা, এটা ত্বরণ কত জি সাইন থিটা। এখন আমি যখন করব তখন আমি কি করব, এম ভর এম গুণিতক তার ত্বরণ লিখব, কিন্তু এই ত্বরণটাকে আমি আই ক্যাপ জে ক্যাপে কোনো ডাইরেকশন তো দিতে হবে। এই ত্বরণটা যে এসছে এটার একটা ডাইরেকশন আমাকে দিতে হবে। ডাইরেকশনটা কিভাবে দেব, মানে এর দিক কিভাবে দেব, এটা যদি থিটা কোণ হয় এর আমি দিক কিভাবে দেব। দিক দেওয়ার জন্য আমি কি করলাম, যখনই কোনো কিছু ধরো বেগ বা ত্বরণ বা যাই কিছু হোক না কেন, আমি যখনই দিক দিতে চাইবো তখন কি করব, যেখানে বলেছে সেখানেই আমি এক্স অক্ষ y অক্ষ টেনে নেব। এইটা ত্বরণ তো, এটাকে আমি করলাম কি এক্স অক্ষ, এটাকে করলাম কি y অক্ষ। বলতো এখানে থিটা কোণ কোনটা হবে, দেখ এটা ছিল নততল, বুঝছে, এটা এক্স অক্ষ, এর সঙ্গে থিটা কোণ করেছিল। আচ্ছা নততল বরাবরই ত্বরণ আছে, তাহলে আমি যদি এই দিকে আমি টানি তাহলে এই কোণটা কত হবে, থিটা হবে না, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এটা হচ্ছে কি একান্তর কোণ। তাহলে জি যেটা আসছে জি, জি সাইন থিটা যেটা আসছে সেটা হচ্ছে কি এই দিকে আসছে জি সাইন থিটা, সেটা এই দিকে কোণ করবে কত থিটা। তাহলে জি সাইন থিটার আবার উপাংশ নিতে হবে। কেন জি সাইন থিটার উপাংশ নিতে হবে, কেন কি জি সাইন থিটা ত্বরণে ও নিচে নততল বরাবর নামছে, তাহলে জি সাইন থিটার উপাংশ নেব। দেখ একবার বলবি যে একবার তো উপাংশ নেওয়া হয়ে গেল আবার কেন উপাংশ নেব, অ্যাকচুয়ালি জি ত্বরণে পৃথিবী ওকে টানছে, ঠিক আছে, মানে পৃথিবীর অভিকর্ষণ ত্বরণ জি, মানে কি ওই বস্তুটার উপরে অভিকর্ষণ ত্বরণ লাগছে জি একদম নিচের দিকে, কিন্তু বস্তুটা নততল বরাবর কত ত্বরণ নিয়ে যাবে, জি সাইন থিটা। এবারে ওই ত্বরণটা ওই জি সাইন থিটা ত্বরণটাই কিন্তু বস্তুর ত্বরণ নততল বরাবর, কিন্তু আমি যখন ক্যালকুলেশনে লিখব নততল বরাবর দিক আমি কিভাবে দিতে পারবো, দিতে পারবো না। তাহলে নততল বরাবর যেটা আছে সেটাকে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে ভেঙে নিচ্ছি। এখানে এখানে জাস্ট আমি কি করছি, এই এটাই ত্বরণ, এটাই হচ্ছে বস্তুর ত্বরণ নততল বরাবর, এই ত্বরণ নিয়েই নামবে, কিন্তু এই মানটাকে আমি কি করছি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আই ক্যাপ জে ক্যাপে ভেঙে নিচ্ছি, যাতে করে আমি আই ক্যাপ আর জে ক্যাপে ক্যালকুলেশন করতে পারি। তাহলে জি সাইন থিটার এই বরাবর উপাংশ কত হবে, জি, দেখ জি সাইন থিটা ছিল, ধর এই বরাবর যদি 5 থাকে তাহলে 5-এর এই বরাবর উপাংশ কত, 5 cos থিটা। তাহলে জি সাইন থিটার এই বরাবর উপাংশ কত হবে, জি সাইন থিটা তো ওর মান ছিল, একটা cos থিটা আসবে, আর নিচের দিকে কত হবে, জি সাইন থিটা আগে থেকে ওর মান ছিল, আবার একবার সাইন থিটা আসবে, ঠিক না, আবার একবার সাইন থিটা আসবে। তো এতটা পর্যন্ত ছবি আগে টুকে নে, কোথা থেকে টুকবি আগে, টুকবি এখান থেকে, এইটা এইটা টুক, ঠিক আছে, এইটা টুকার পরে এইটা টুকতে হবে। তাহলে এখানে অঙ্কতে আমি কি করব, এখানে অঙ্কতে আমি এখানে যেহেতু কোণ দেওয়া আছে আমি তাহলে সবগুলোকে করছি কিরকম করে, কোণ দেওয়া কিভাবে, টোকা হয়ে গেছিল তো, কোণ দেওয়া আছে। প্রথমে দেখ এই 2mg ভরের এই বরাবর ত্বরণ কত হবে, জি সাইন 60 ডিগ্রি, তাই না, নততল বরাবর ত্বরণ কত হবে, জি সাইন 60 ডিগ্রি, এটার মান আগে বার করে নিই, কত হবে g√3/2 নততল বরাবর ত্বরণ। আচ্ছা এই এম ভরের এই বরাবর ত্বরণ কত হবে, জি সাইন 30 ডিগ্রি, মানে কত হচ্ছে g/2, g/2 হচ্ছে। এবারে আমি কি করব এখানে, যে এটা হচ্ছে এম ভর, এর ত্বরণ কত হচ্ছে g/2, ঠিক না, এটা 2m ভর, এর ত্বরণ হচ্ছে কত g√3/2। এবারে এদের আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ করতে চাই, তাহলে কি হচ্ছে এখানে, এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ, ঠিক আছে, তাহলে এই কোণটা এর বেলা কত হবে 30, এটা 30 হলে কি হবে, এই কোণটা 30 হবে 30, তাহলে g/2 এর দুটো উপাংশ, একটা হচ্ছে কত g/2 cos 30 ডিগ্রি, আর একটা হচ্ছে কত g/2
সাইন 30 ডিগ্রি। এটাকেই আগে করে নেব, কত হবে g/2 cos 30 ডিগ্রির মান কত √3/2, তাহলে কত হচ্ছে g√3/4, আর এটা কত হচ্ছে g/2 সাইন 30 ডিগ্রি মানে কত হচ্ছে হাফ, মানে g/4। তাহলে m ভরের ত্বরণ আমি কিভাবে লিখব? ত্বরণ লিখব g√3/4, এটা কোন বরাবর? x অক্ষের ঋণাত্মক দিকে, মানে মাইনাস আই ক্যাপ, হ্যাঁ কি না? x অক্ষের ঋণাত্মক দিকে না, x অক্ষের ঋণাত্মক দিকে মানে কত হবে মাইনাস আই ক্যাপ, x অক্ষের ঋণাত্মক দিকে মানে কত হচ্ছে না মাইনাস আই ক্যাপ। আচ্ছা, তারপরে কত হবে প্লাস লিখলাম g/4, এটা কোন দিকে? y অক্ষের নিচের দিকে, মানে কত হবে মাইনাস জে ক্যাপ। বোঝা গেল কি? তাহলে m ভরের আমি ত্বরণ পেয়ে গেলাম, ধরো a1 হয়েছে। আবার 2m ভরের বেলা আমি কি করছি, 2m ভরের ত্বরণ কোন দিকে? এই দিকে, কত g√3/2। এখানে আমি যদি x অক্ষ আর y অক্ষ টানি, এখানে কোনটা কত হবে? এটা হবে 60 ডিগ্রি, তাই না? এটা হবে 60 ডিগ্রি। এখানে যদি আমি টানতাম এরকম করে, তাহলে কি হতো? এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, একান্তর কোণ, নাকি না? একান্তর কোণ 60 ডিগ্রি। তাহলে g√3/2 কি হবে? 60 ডিগ্রি আছে, cos 60 ডিগ্রি, আর এটা হবে কত g√3/2 কত হবে সাইন 60 ডিগ্রি। তাহলে g√3/2 cos 60 ডিগ্রি, এটার মান কত হবে? g√3/2 একবার না হলে করে নিচ্ছে এদিকে, এদিকে যেটা পার্টটা হবে সেটা কত হচ্ছে g√3/2 cos 60 ডিগ্রি, মানে cos 60 ডিগ্রি, তাই না? cos 60 ডিগ্রির মান কত? হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে g√3/4, এটা কোন দিকে? x অক্ষের ধনাত্মক দিকে, মানে কি হবে আই ক্যাপ, x অক্ষের ধনাত্মক দিকে মানে কি আই ক্যাপ। আরেকটা হচ্ছে কি নিচের দিকে আছে, সেটা কত g/2√3 সাইন 60 ডিগ্রি, মানে কত √3/2, সাইন 60 ডিগ্রির মান কত √3/2। তাহলে এখান থেকে হয়ে যাবে কত বলতো? √3 আর √3 গুণ করলে কত হয়? 3/4g, 3/4g হয়েছে, 3/4g। এটা কি হচ্ছে? y অক্ষের নিচের দিকে, মানে মাইনাস জে ক্যাপ, হয়েছে মাইনাস জে ক্যাপ। এত কিছু করা হয়ে গেল, টুকেনে পুরোটা টোকা হয়ে গেছে, তো এখান থেকে আমরা কি কি পাচ্ছি? তাহলে অ্যাকচুয়ালি ফাইনাল যেটা চলে আসছে যে m ভর, তার ত্বরণ কত? তার ত্বরণ হচ্ছে কত g√3/4 মাইনাস আই ক্যাপ, ঠিক না, প্লাস g/4 মাইনাস জে ক্যাপ। আর 2m ভরের বস্তু, তার ত্বরণ কত হচ্ছে? তার ত্বরণ হচ্ছে কত g/3/4 আই ক্যাপ প্লাস 3g/4 মাইনাস জে ক্যাপ, আছে না এটা? বেশ, এবার এখান থেকে আমাকে কি করতে হবে? ভর কেন্দ্রের ত্বরণ চাই। ভর কেন্দ্রের ত্বরণ আসবে কিভাবে? ভর কেন্দ্রের ত্বরণ আসবে ক্যালকুলেশন ওরকমই, এ সেন্টার অফ মাস, কি আসবে? প্রথমটার ভর ইন্টু তার ত্বরণ g√3/4, এটা মাইনাস দিয়ে দিচ্ছে আই ক্যাপ, মাইনাস g/4 জে ক্যাপ, প্লাস 2m ইন্টু দ্বিতীয়টার ত্বরণ, এগুলো সব মুছে দিচ্ছি। দ্বিতীয়টার ত্বরণ কত আছে? g√3/4 আই ক্যাপ মাইনাস 3g/4 জে ক্যাপ বাই কত আসবে? মোট ভর কত আসবে? 3m। প্রথমটার ভর তার ত্বরণ, দ্বিতীয়টার ভর তার ত্বরণ, বাই মোট ভর। এবার এগুলোকে আই ক্যাপ জে ক্যাপ করে নিতে হবে। আই ক্যাপ যদি কমন নেই তাহলে কত আসবে? আই ক্যাপ কমন নিলে কত আসবে? মাইনাস mg√3/4, আর এখানে দেখ কত আসবে? প্লাস 2mg√3/4, নাকি না? এটা কত হবে? মাইনাস mg√3/4, এটা হবে কত? প্লাস 2mg√3/4।
প্লাস জে ক্যাপ যদি কমন, এখানে জে ক্যাপ ঠিক আছে, প্লাস জে ক্যাপই নিচ্ছি, তাহলে কত হবে, ভেতরে হবে মাইনাস এম জি বাই 4, আর এখানে কত হবে মাইনাস কত হবে 6 mg বাই 4, 6 mg বাই 4, আর নিচে কত চলে আসবে 3m, নিচে চলে আসবে কত 3m, নিচে চলে আসবে কত 3m, 3m 3m, তাই তো 3m। এখান থেকে কি হবে, এখান থেকে দেখ আমি হচ্ছে কি করতে পারি, আই নিচে হচ্ছে কত 4 লসাগু, 4 লসাগু 2 mg√3 থেকে mg√3 বাদ দিলে কত হবে mg√3, mg√3। আচ্ছা এখানে কত হবে, মাইনাস নিয়ে নিই, কত হবে 4 হচ্ছে কি এলসিএম হবে, এম মাইনাস এমজি মাইনাস 6 mg মানে কত হবে মাইনাস 7 mg, মাইনাস 7 mg বাই 4 জে ক্যাপ বাই নিচে কত 3m, নিচে কত হচ্ছে 3m, 3m। তো এটাকে ক্যালকুলেশন কেউ করতে পারে, 3m দিয়ে ভাগ করতে পারিস, যা করতে পারিস, কত হবে আই ক্যাপ 3m দিয়ে ভাগ করলে mm কেটে যাবে, g√3 বাই 12, g√3 বাই 12, দেখ g√3 বাই 12 হবে, মাইনাস নিলাম এখান থেকে কি হবে mm কেটে গেল 7g বাই 7g বাই 4 3 12, 7g বাই 12 জে ক্যাপ, আই ক্যাপটা পরে লিখে দিচ্ছি। এবারে কথা হচ্ছে যে এত বড় অঙ্ক, তাই তো, কথা হচ্ছে এত বড় অঙ্ক শর্ট মেথডে করব কিভাবে, ঠিক আছে, দেখ শর্ট মেথডে করার আমি পদ্ধতি বলছি কি কি হবে, পুরো অঙ্কটাই মুছে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে আমি 2 লাইনে কমপ্লিট করছি, দেখ অঙ্কটাকে কিভাবে পুরো বলেছে ভর কেন্দ্রের ত্বরণ, তো এরকম কোশ্চেন আছে m টু m 30 ডিগ্রি 60 ডিগ্রি হয়েছে, তাকে এক চান্সে দেখে কি বুঝতে হবে, এখানে এর ত্বরণ জি, জি সাইন 60 ডিগ্রি মানে √3/2, এর ত্বরণ জি সাইন 30 ডিগ্রি মানে g/2, হয়ে গেল ফার্স্ট পার্ট, হয়েছে। সেকেন্ড, এই ত্বরণের এই দিকের উপাংশ হবে কত g√3/2, এদিকে হচ্ছে 60 ডিগ্রি লিখবি, cos 60 ডিগ্রি মানে হাফ, আর এই দিকে হবে কত g√3/2 সাইন 60 ডিগ্রি মানে √3/2, হয়ে গেল সাইন 60 ডিগ্রি মানে √3/2, এর কত হবে g/2, এটা হচ্ছে কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে √3/2, আর এর এই দিকে উপাংশ কত হবে g/2 সাইন 30 ডিগ্রি মানে হাফ, হয়ে গেল সাইন 30 ডিগ্রি মানে হাফ, ঠিক আছে। তো এবারে করার পরে কি দেখছিস, এগুলোকে ক্যালকুলেশন একটু করে নিবি, কত হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে কত g√3/4, এটা কত হচ্ছে এটাও কত হচ্ছে g√3/4, আর এর নিচের দিকে কত হচ্ছে 3g/4, আর এর নিচের দিকে হচ্ছে কত g/4, এই তো এগুলো হয়ে গেল, এক মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে। নেক্সট আমাকে কি করতে হবে, যে এইখানে দেখছিস দেখ ভালো করে, যে এগুলো যখন আমি করবো সব হচ্ছে কি হবে না আই ক্যাপ আর জে ক্যাপ আসবে, তো এখানে তুই দেখতেই পাচ্ছিস যে দুটোই কিন্তু নিচের দিকে হচ্ছে, ঠিক আছে, দুটোই কি হচ্ছে নিচের দিকে হচ্ছে, দুটোই নিচের দিকে হলে কি করবি, দুটোই নিচের দিকে হলে দেখ এম g/4, mg/4, আর কত তো 2m 3g/4, এগুলো সব কিসের কোন দিকে আসবে, নিচের দিকে, মানে মাইনাস জে ক্যাপ, হয়েছে। আর যে x অক্ষের ধনাত্মক দিকে কে আছে g√3/4, ঋণাত্মক দিকে কি করব মাইনাস g√3/4, তবে এটা কত হবে m, এটা হবে কত 2m, আই ক্যাপ, ব্যাস অ্যান্সার হয়ে গেছে, বাই নিচে হচ্ছে কত 3m।
এবার মেলে দেখবি হয়ে যাবে। ঠিক আছে, তো কোশ্চেন বড় অবশ্যই এটা, তো এখানে এরকম করে করতে হচ্ছে। প্রথমে ওই তো বললাম, এটা দেখা মাত্রই 60 ডিগ্রি আছে, g√3/2, জি সাইন থিটা মানে g√3/2। 30 ডিগ্রি আছে মানে জি সাইন 30 ডিগ্রি মানে g/2। এবারে g/2 এর এদিকের উপাংশ কত হচ্ছে, জি কস 30 ডিগ্রি, g/2 কস 30 ডিগ্রি, g/2√3/2, g/2√3/2, তাহলে কত হচ্ছে g√3/4। এর এদিকে উপাংশ কত হবে, g/2 সাইন 30 ডিগ্রি মানে কত হচ্ছে g/2 হাফ, g/2 ইন্টু হাফ মানে g/4। এবার এর এই দিকের উপাংশ কত হবে, g√3/2 cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, g√3/2 ইন্টু হাফ মানে g√3/4। এর এই দিকের উপাংশ কত হবে, g√3/2 সাইন 60 ডিগ্রি মানে √3/2, তাহলে কত হচ্ছে g ইন্টু 3/4। এবারে কি করব, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর ওইটা 3g 3√3g/4 ইন্টু 2m, √3g/4 ইন্টু 2m, √3 2 √3 2g √3 2, আচ্ছা g√3/4 ইন্টু 2m, এটা হবে মাইনাসটা ওদিকে আছে না, এটা এটা হচ্ছে কত g√3/4, এটাও কত m, mটা উল্টো দিকে আছে, এটা হলো। আর কি এখানে, আর দুটোই যেহেতু নিচের দিকে আছে ওই জন্য আগে থেকে মাইনাস যে কমন নিয়ে নিয়েছি, g/4 তার সঙ্গে m গুণ হবে, 3g/4 এর সঙ্গে 2m গুণ হবে, বাই নিচে মোট ভর। এগুলো অঙ্ক প্রচুর প্র্যাকটিস করলে তবে গিয়ে আসবে, ঠিক আছে, প্রচুর যদি প্র্যাকটিস করিস অঙ্ক চলে আসবে। এতটা পর্যন্ত একবার দেখে নে পুরো। এরকম একটা অঙ্ক ছিল যে একটা বিল্ডিং ছিল এখানে, আগের দিন দিয়েছিল একটা বিল্ডিং আছে এখানে, যার উচ্চতা কত 100 মিটার। এখান থেকে একটা হচ্ছে কি বস্তু যার হচ্ছে কি ভর কত 3 কেজি, আর ডেটা হয়তো ভুল হতে পারে, 3 কেজি, এটাকে কততে ছুড়ে দেওয়া হয়েছে 40 মিটার/সেকেন্ড, কততে ছুড়ে দেওয়া হয়েছে 40 মিটার/সেকেন্ড। আর এটাকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে নিচের দিকে, ছেড়ে দেওয়া হয়েছে নিচের দিকে, মানে ছেড়ে দেওয়া হয়েছে মানে কি u=0, এর ভর কত 2 কেজি। প্রশ্ন ছিল কি যে ভর কেন্দ্র সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, তাই তো, ভর কেন্দ্র সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, এখানে যদি সেরকম ভাবে ভাবা যায় তো অঙ্ক বহুত কঠিন। ঠিক আছে, তো আমাকে ফার্স্ট করতে হবে কি, যে এই মুহূর্তে ভর কেন্দ্র কোথায় আছে ভূপৃষ্ঠ থেকে, কিভাবে বার করব, ভূপৃষ্ঠ থেকে ভর কেন্দ্র কোথায় আছে, মানে এটা একটা ভর 3 কেজি, আর এটা একটা ভর কত 2 কেজি, এদের মধ্যে দূরত্ব কত 100 মিটার। ভূপৃষ্ঠ থেকে মানে কি, ভূপৃষ্ঠে কি আছে 3 কেজি, ভূপৃষ্ঠ থেকে কত দূরত্বে মানে 3 কেজি থেকে কত দূরত্বে সেন্টার অফ মাস আছে, এটা বার করো। এটা তো পারবে বার করতে পারবে, 3 কেজি ভর আর 2 কেজি ভর আছে, 3 কেজি থেকে কত দূরত্বে ভর কেন্দ্র থাকবে, 3 কেজি থেকে কত দূরত্বে ভর কেন্দ্রটা থাকবে। এই দেখ 3 থেকে কত দূরত্বে থাকবে, 3 থেকে ভর কেন্দ্র করতে গেলে কি হবে, অন্য ভর বাই মোট ভর গুণিতক এদের মধ্যে দূরত্ব, তাই তো, তারা কত হচ্ছে 2/5 গুণিতক 100, 5 20 কত হচ্ছে 40 মিটার। তার মানে কি, যখন এদেরকে সবে মানে ছাড়া হয়েছে, এটাকে জাস্ট ছেড়েছে, এটাকে জাস্ট ওপরের দিকে ছুঁড়েছে, সেই মুহূর্তে এদের ভর কেন্দ্র কোথায় আছে, এইখানে কোথাও আছে, সেন্টার অফ মাস। কতটা উচ্চতায়, 40 মিটার উচ্চতায়, 40 মিটার উচ্চতায় কিন্তু ভর কেন্দ্রটা আছে, হয়েছে, 40 মিটার উচ্চতায় আছে। এই মুহূর্তে ভর কেন্দ্রের বেগ কত হবে, কি করে করব, এই মুহূর্তে ভর কেন্দ্রের বেগ ভেলোসিটি অফ সেন্টার অফ মাস,
প্রথমটার ভর, তার বেগ কত 0। দ্বিতীয়টার ভর 3, তার বেগ কত 40। 40 কিন্তু উপরের দিকে আছে, ঠিক আছে, বাই মোট ভর। বোঝা যাচ্ছে তো? 3 গুণিতক 40 বাই 5, 8, কত হচ্ছে 24 মিটার পার সেকেন্ড ওপরের দিকে, তাই না? 24 মিটার পার সেকেন্ড ওপরের দিকে। তো এই পুরো অঙ্কটা তাহলে কি দাঁড়িয়ে গেল? এখানে পুরো অঙ্কটা দাঁড়িয়ে গেল যে দুটো ভর ছিল, তো দুটো ভর ছিল, এই দুটো ভরের কে আমি না নিয়ে কি করব, একটাই ভর নিচ্ছি, সেটা হচ্ছে কত, এদের মোট ভর কত 3 আর 2 করলে কত হচ্ছে 5। 3 আর 2 করলে কত হচ্ছে 5 মোট ভর। কোথায় আছে? ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতা, নাকি না? আর এর বেগ কত 24 মিটার পার সেকেন্ড। ভর কেন্দ্রের বেগ কত হচ্ছে 24 মিটার পার সেকেন্ড উপরের দিকে। ভর কেন্দ্রের ত্বরণ কত হবে? ভর কেন্দ্রের ত্বরণ যদি আমি বার করি, এই দেখ 2 কেজি, আর এটা হচ্ছে কত 3 কেজি। আমি যদি ভর কেন্দ্রের ত্বরণ বার করতে চাই, 2 কেজির ত্বরণ কত নিচের দিকে, নিচের দিকে কত জি। 3 কেজিরও ত্বরণ কত নিচের দিকে জি। তাহলে ভর কেন্দ্রের আমি যদি ত্বরণ বার করতে চাইতাম, তাহলে কি লিখতাম, 2 গুণিতক জি, মানে প্রথমটার ভর গুণিতক তার ত্বরণ নিচের দিকে মাইনাস জে ক্যাপ, দ্বিতীয়টার ভর গুণিতক তার ত্বরণ নিচের দিকে মাইনাস জে ক্যাপ, বাই মোট ভর কত হবে 2 যুগ প্লাস 3। তাহলে ওপরেরটাও দেখ -5g জে ক্যাপ হবে, আবার নিচে আসবে 5, মানে কি হচ্ছে এখান থেকে -g জে ক্যাপ। এর মানে কি? এর মানে হচ্ছে 2 ও নিচের দিকে ত্বরণ জি, 3 ও নিচের দিকে ত্বরণ জি, তাই না? যখন যখন দেখা যাবে কি যে দুটো বস্তু, এরও ত্বরণ এইদিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরও ত্বরণ এইদিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন কিন্তু ভর কেন্দ্রেরও ত্বরণ কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে প্রত্যেকটা কণার যদি ত্বরণ একই দিকে হয়, একই হয়, তাহলে তার ভর কেন্দ্রেরও সেই ত্বরণ হবে। তাহলে ভর কেন্দ্রের ত্বরণ কত হচ্ছে এইদিকে জি, ভর কেন্দ্রের ত্বরণ কি হচ্ছে নিচের দিকে। তাহলে এখন প্রশ্নটা কি দাঁড়িয়ে যাচ্ছে, যে একটা বস্তু যার ভর কত 5 কেজি, একটা বস্তু যার ভর কত হচ্ছে 5 কেজি, তাকে আমি ওপরের দিকে ছুড়ে দিয়েছি কততে 24 মিটার পার সেকেন্ড। এটা সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? কিভাবে ফর্মুলাতে যাবে? সর্বোচ্চ যে উচ্চতায় পৌঁছাবে আমরা কি করি, ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে এর বেগ কত হবে 0। যখন এখান থেকে ছুড়েছিলাম এর বেগ কত আছে 24, 24 স্কোয়ার প্লাস 2, এ মানে কি এর ত্বরণ, ত্বরণ কোন দিকে নিচের দিকে, তার মানে কত নিতে হবে -10 ইন্টু এস, ঠিক তো? ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। ভি হচ্ছে 0, ইউ হচ্ছে উপরের দিকে স্কোয়ার, এটা করলাম। তাহলে এবার এখান থেকে চলে আসবে কত এই সাইডে 20s সমান কত হবে 24 স্কোয়ার, মানে 24 গুণিতক 24, ঠিক তো? 24 গুণিতক 24। এবার এখান থেকে কি হবে, এস কত হচ্ছে 24 গুণ 24 বাই 20 করলে কত হচ্ছে দেখ 2, 10, আর হচ্ছে এটা কত 12। এখান থেকে আমি কি করব, 12 আর 24 আগে গুণ করে নে, 12 24, ঠিক আছে, 12 24 গুণ করছি 48, আর হচ্ছে কত 24, তাহলে কত হচ্ছে 8, 8 288 হচ্ছে, 288 হচ্ছে দেখ, 48 আর এটা হচ্ছে 24, তো 288 হচ্ছে, 288 আর নিচে 10 আছে, তাহলে 28.8। তার মানে কি হলো, ভর কেন্দ্রটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ছিল 40 মিটার, আরও সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে 28.8। তাহলে মোট কত উচ্চতায় সর্বোচ্চ পৌঁছাবে 40 প্লাস 28.8, তাহলে কত হচ্ছে 58.8 মিটার। সর্বোচ্চ 58.8 মিটার উচ্চতায় ভর কেন্দ্রটা পৌঁছাবে। হ্যাঁ ঠিক, 68।
68, ঠিক আছে। 68, 40 প্লাস 28, 68 হচ্ছে। তাহলে মোট এটা কত হচ্ছে, 68 মিটার পার সেকেন্ড উচ্চতায়, মিটার উচ্চতায় পৌঁছাচ্ছে সর্বোচ্চ। বোঝা গেছে তো পুরো কনসেপ্ট কি করছি। এটার ভর, এটার ভর, ঠিক আছে। ভর কেন্দ্র কোথায় আছে বার করে নিয়েছি, ভর কেন্দ্রের বেগ বার করে নিয়েছি, নিয়ে কি করেছি যে এটা ওই একমাত্রিক গতির যে ফর্মুলা ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s। ব্যাস এই পর্যন্ত থাকছে আজকের। হ্যাঁ ও টুকে নিয়েছে সঙ্গে সঙ্গে।